আমাদের হরিদ্বার ভ্রমণ সিরিজের এটি পঞ্চম এবং শেষ পর্বের ভিডিও। এই দিন হরিদ্বার থেকে সকালবেলা বেরিয়ে একদিনের জন্য আমরা ঋষিকেশে গিয়েছিলাম। সারাদিন ঋষিকেশের কয়েকটি জায়গা ঘুরে আবার রাতে আমরা ফিরে এসেছিলাম হরিদ্বারে। আজকের পর্বটিতে থাকবে আমাদের সেই একদিনের ঋষিকেশ বেড়ানোর গল্প। আর হরিদ্বারে আমরা কেমন বেড়ালাম, কি কি দেখলাম, কোন হোটেলে থাকলাম এবং কোথায় কোথায় কি কি খেলাম সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা এর আগের পর্বের ভিডিওগুলিতে দেওয়া আছে। হরিদ্বার ভ্রমণ সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ বিবরণ আপনারা এই ভিডিওগুলি থেকে পেতে পারবেন। তাই আপনাদের কাছে প্রতিবারের মতন এবারেও আগের পর্বগুলি দেখার অনুরোধ রইল। আর আগের ভিডিওগুলি দেখার সুবিধার জন্য হরিদ্বার ভ্রমণের প্লেলিস্টের লিংক উপরের আই বাটনে এবং আলাদাভাবে প্রতিটি ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আশা করব এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা আগের পর্বের ভিডিওগুলিও দেখবেন ও আপনাদের মতামত জানাবেন। হরিদ্বার থেকে আজকে একটা ছোট্ট ট্রিপে আমরা রওনা দিয়েছি ঋষিকেশের উদ্দেশ্যে। হরিদ্বার থেকেই আমরা একটা গাড়ি নিয়েছি। এই গাড়ি আমাদের ঋষিকেশ নিয়ে যাবে, ঋষিকেশের প্রধান দর্শনীয় জায়গাগুলো দেখাবে এবং তারপর সেখান থেকে আবার আমরা আজকেই হরিদ্বারে ফিরে আসব। এই গাড়ি আমাদের কাছ থেকে নিচ্ছে 1800 টাকা। আর এখানে একটা ব্যাপার আছে যে আপনি যদি হরিদ্বার ঋষিকেশ যে হাইওয়ে, মানে যে রাস্তাটা সোজা দিল্লি থেকে ঋষিকেশ যাচ্ছে যে হাইওয়েটা, সেই একই হাইওয়ে, সেই রাস্তা ধরে সরাসরি যদি আপনি ঋষিকেশ যান, তাতে কিন্তু আপনার ঋষিকেশের নদীর এপারটাতে আপনার গাড়ি পার্ক করবে এবং আপনার ঋষিকেশের অন্যান্য জায়গাগুলো আপনাকে হেঁটে ঘুরতে হবে। আর আমরা যাচ্ছি যে জায়গাটা দিয়ে, সেটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে। এই ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। এখান দিয়ে যাওয়ার সময় 84 কোটি পড়বে, যেখানে মহেশ যোগীর আশ্রম, বিটলসরা এখানে এসেছিলেন, বিটলসের পুরো গ্রুপ, সেই জন্য এই জায়গাটা বিখ্যাত। আর রাজাজি ন্যাশনাল পার্কের এখান দিয়ে গেলে আরেকটা সুবিধা হচ্ছে যে তাতে এই ঋষিকেশের যে বিভিন্ন জায়গাগুলো, সেই জায়গাগুলোর সামনে গিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন হরিদ্বার থেকে যদি আপনারা ঋষিকেশ এরকম ডে টু ডে ট্যুর করতে চান, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই ব্যাপারটাতে কথা বলে নেবেন যে কোন রাস্তা দিয়ে গাড়িটা যাবে, এটা কি সরাসরি যাবে নাকি রাজাজি ন্যাশনাল পার্ক দিয়ে যাবে, সেই কথাটা বলে নেবেন। গাড়ির এসি কি কন্ডিশনে চলবে না চলবে সেই ব্যাপারে কথা বলে নেবেন। কেননা এখানে কিন্তু যারা এই গাড়ি চালান বা গাড়ির ভাড়া দেন, এরা কিন্তু প্রতি পদক্ষেপে নিজেদের কথার পরিবর্তন করেন। দুপাশে দেখছেন ঘন জঙ্গল রাজাজি ন্যাশনাল পার্কের। এখানে সেরকম খুব একটা জন্তু জানোয়ার দেখা যায় না, সামান্য পরিমাণে দেখা যায়। আমাদের নজরে সেরকম কিছুই আসেনি। হরিদ্বার যদি হয় এক মহামানবের মিলন ক্ষেত্র, তবে ঋষিকেশে নিহিত আছে সেই মহামানবের আত্মা। পার্বত্য প্রবাহ শেষ করে গঙ্গার সমভূমির পথে যাত্রা শুরু এই ঋষিকেশ থেকে। একদিকে শিবালিক হিমালয়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্যদিকে পাহাড়ি শিলায় ধাক্কা খেয়ে গঙ্গার নির্মল প্রবাহের দুর্বার গতি।
এই নিয়েই ঋষিকেশ। ধর্মীয় ভাবনার সাথে আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে আছে ঋষিকেশের আকাশে বাতাসে। ঋষিকেশে এসে এখানে এক জায়গায় গাড়ি পার্কিং করলাম। পার্কিংয়ের জন্য নিল 100 টাকা, 12 ঘন্টার জন্য 100 টাকা, আর 1 ঘন্টার জন্য 100 টাকা। আর এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা লক্ষ্মণ ঝুলার দিকে। দারুণ লাগছে কিন্তু ঋষিকেশের রাস্তা দিয়ে হেঁটে যেতে। এখানকার দুপাশের যে দোকানপাটগুলো সেগুলো একটু অন্যরকম, আর প্রচুর স্পায়ের দোকান, বিভিন্ন ধরনের মেডিটেশনের জায়গা রয়েছে, আর আশেপাশে নজরে আসছে বেশ কিছু আশ্রম আর এক মন্দির, যেগুলো এখানকার মানে পরিবেশটাকেই একটা অন্যরকম করে তুলেছে। খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে। গঙ্গার উপর দিয়ে 1923 সালে নির্মিত লক্ষ্মণ ঝুলা উত্তরাখণ্ডের ঋষিকেশের একটি অতি পরিচিত দ্রষ্টব্য স্থান। কথিত আছে পাটের দড়ির সাহায্যে এই জায়গা দিয়েই নদী পেরোন শ্রীরাম অনুজ লক্ষণ, তাই তার নাম অনুসারে সেতুর নামও লক্ষ্মণ ঝুলা। ঋষিকেশে লক্ষ্মণ ঝুলা ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি, অপূর্ব সুন্দর লাগছে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। আর এই ঋষিকেশ হচ্ছে গাড়োয়াল হিমালয়ের প্রবেশ পথ, মানে এখান থেকেই গাড়োয়াল হিমালয়ের বিভিন্ন তীর্থযাত্রাগুলির যাত্রা শুরু হয়। এখান থেকেই কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী এই 4 ধামের যাত্রা এই ঋষিকেশ থেকেই শুরু হয়। সেই কারণে ঋষিকেশকে গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। বিভিন্ন যোগী যুগ যুগ ধরে এখানে সাধনা করেছেন। আর তাছাড়াও ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের একটা অন্যতম প্রধান কেন্দ্র হলো ঋষিকেশ। ঋষিকেশের পরিবেশ, ঋষিকেশের আবহাওয়া অত্যন্ত মনোরম। বিশেষ করে এই যে সময়টাতে আমরা এসেছি, এই সময় তো ঋষিকেশের আবহাওয়া দুর্দান্ত। ঋষিকেশের একটা দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে এই রিভার র্যাফটিং। এই রিভার র্যাফটিং এর পরে আমি কোনো সময় এসে অবশ্যই করব। আজকে যেহেতু আমি ডে টু ডে ট্রিপ করছি সেই কারণে র্যাফটিং করতে পারছি না, কিন্তু এখান থেকে গঙ্গা অসাধারণ দেখতে লাগছে। এইটুকু সময়ের মধ্যে একটা জিনিস যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানুষজনের মধ্যে জীবনযাত্রার ধারাটা একটু অন্যরকম। কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, বেশিরভাগ মানুষই কিন্তু এখানে হাঁটাটাকেই বেশি প্রেফার করে। প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে নিজের মতন ধীর গতিতে। এবং ঋষিকেশে সব থেকে ভালো হচ্ছে যে যদি একটা স্কুটি ভাড়া করে নেওয়া যায়, এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। লক্ষ্মণ ঝুলার পরে আমরা এখন যাচ্ছি রামঝুলা দেখতে। রাস্তার ধারে এক জায়গায় বরফ কা গোলা পাওয়া যাচ্ছে, এই যে বরফ কা গোলা খাচ্ছে। হরিদ্বারে আমরা চটিয়ালার দোকানে খেয়েছিলাম, আর এই ঋষিকেশে এইখানে হচ্ছে চটিয়ালার অরিজিনাল দোকান। এই যে পেছনে চটিয়ালা বসে রয়েছেন এবং এইটা হচ্ছে তাদের অরিজিনাল দোকান। এটা রামঝুলার ঠিক সামনে। এই চটিয়ালার দোকানে দুপুরের খাবার খেতে পারেন। এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায়। আমরা যদিও খাচ্ছি না আজকে, কেননা আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে আরও, কিন্তু দুর্দান্ত জায়গা। লক্ষ্মণ ঝুলা সেতুর উপর ভার কমাতে 1986 সালে গঙ্গার উপর তৈরি হয় রামঝুলা নামের এই আয়রন সাসপেনশন ব্রিজ।
লক্ষ্মণ ঝুলার উপর দিয়ে যেরকম কোনো যানবাহন নিয়ে যাওয়া যায় না, মানে বাইক টাইক কিছু নিয়ে যাওয়া যায় না, রামঝুলার উপর দিয়ে কিন্তু বাইক নিয়ে যাওয়া যায়। আর লক্ষ্মণ ঝুলাতে যেরকম ভিড় দেখলাম, রামঝুলাতে কিন্তু সেই রকম ভিড় নেই, আর এখানকার পরিবেশটা আরো বেশি মনোরম লাগছে। कैसा लगा आपको? बढ़िया, बहुत अच्छा लग रहा है यहाँ पे, काफी मजा आ रहा है। নিচে গঙ্গায় স্নানের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন যে বহু মানুষ ওখানে স্নানও করছে গঙ্গাতে। এখানে আপনি নৌকা করে গঙ্গায় ঘুরে বেড়াতে পারেন। শুধু তাই নয়, এখানেও বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। রিভার র্যাফটিং করা যায়, নৌকা করে ঘুরে বেড়ানো যায়, স্পিড বোট রয়েছে। অর্থাৎ বেশ সুন্দর কাটবে সময়টা যদি একটু হাতে সময় নিয়ে এই রামঝুলাতে আসেন। গঙ্গার ধার দিয়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা এই রামঝুলা থেকে সোজা জানকী ঝুলা পর্যন্ত গেছে। হেঁটে হেঁটে এই রাস্তাটা দিয়ে যেতে দারুণ সুন্দর লাগে, বিশেষ করে বিকেলবেলার দিকে। খুব সুন্দর জায়গাটা। এরপর আমরা এসে পৌঁছালাম রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত ঋষিকেশের অন্যতম দ্রষ্টব্য মহেশ যোগীর আশ্রমে। যোগ সাধনা এবং সঙ্গীত মানুষের জীবনের কালিমালিপ্ত দিকগুলিকে কিভাবে উন্নততর জীবনধারায় পৌঁছে দিতে পারে তার আদর্শ নিদর্শন এই আশ্রম। সময়টা 1967 সাল। ব্রিটিশ ব্যান্ড বিটলস তখন জনপ্রিয়তার তুঙ্গে। জন লেনন, জর্জ হ্যারিসন, পল ম্যাকার্টনি ও রিঙ্গো স্টারের সুরের মূর্ছনায় মোহিত পুরো পৃথিবী। কিন্তু এত খ্যাতি ও সাফল্য পাওয়ার পরও বিটলসরা কিছুটা পথভ্রষ্ট হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এই সময় মহেশ যোগীর সাথে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিটলসের বিভিন্ন সদস্যদের পরিচয় ঘটে। জীবনে স্থিতি আনতে ও আধ্যাত্মিকতার খোঁজে 1968 সালের ফেব্রুয়ারি মাসে পুরো বিটলস সহ প্রায় 60 জনের একটি গ্রুপ ভারতে এসে পৌঁছায়। পুরো বিটলসের গ্রুপ এখানে এসেছে দীর্ঘ সময় ধরে মহেশ যোগীর আশ্রমে। তারা মেডিটেশন করেছে নেশামুক্তির জন্য, এবং তাদের এই একাগ্র সাধনার নিদর্শন এই অঞ্চল। অপূর্ব সুন্দর পরিবেশ, আর বিটলসের স্মৃতি এই জায়গার পরতে পরতে জড়িয়ে রয়েছে। Then you can start to make it better. Hey truth, don't be afraid. আশ্রমের চারিদিকে রয়েছে একান্তে যোগ সাধনার জন্য প্রায় 84টি এই ধরনের মেডিটেশনাল ডোম, আর এই কারণেই এই জায়গাটিকে 84 কুঠিও বলা হয়। বাড়িগুলো সব ভেঙে গেছে, দেখে খারাপ লাগে যে এই অবস্থায় পড়ে রয়েছে, কোনো সংরক্ষণ নেই, কিছু নেই। কিন্তু লোকজন আসছে দেখতে, যারা বিটলসের গান শুনেছেন, যারা বিটলসকে ভালোবাসেন, বিটলসের সুর ভালোবাসেন, তারা এই জায়গাগুলো অবশ্যই আসেন দেখতে, কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ নেই। 'Cause then you know that it's a fool who plays it cool by making his world a little colder. Na 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 na. জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে এত ভালো লাগছে। আর সত্যিই ভাবি যে এই ভারতীয় মার্গ সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে, এই সঙ্গীতের অন্তর্নিহিত অর্থ, এই সঙ্গীতের আন্তরিক যে টান, তাকে উপলব্ধি করে সেই সুদূর ইংল্যান্ড থেকে এই বিটলস ভারতে এসেছে। এখান থেকে তারা অনুপ্রাণিত হয়ে তাদের সুরে ভারতীয় সঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে দিয়েছেন। প্রায় 14 একর জায়গা জুড়ে অবস্থিত এই আশ্রমের ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন সেন্টারে তারা যোগ সাধনায় নিজেদের নিয়োজিত করেন, আর তার ফলে বিশ্বব্যাপী সঙ্গীত প্রেমীরা উপহার পেলেন কালজয়ী সব সুর আর মন মাতানো গান। অনেকের মতে ভারতে অবস্থান করার এই সময়টা ছিল বিটলসের জন্য সবচেয়ে সৃজনশীল সময়। বিটলসের প্রায় 48টি গান এই আশ্রমে থাকাকালীন সময়ে লেখা হয়েছিল। এখানে লেখা বেশিরভাগ গানগুলি তাদের ডাবল অ্যালবাম দ্য বিটলস বা হোয়াইট অ্যালবাম নামে পৃথিবী বিখ্যাত। I'm
very excited to be here. আমাদের ভীষণ শর্ট শিডিউলে আমাদের এখানে আসতে হলো, কারণ এটা বলছে যে আর আধ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো আমরা একদম রাশ করে আসলাম। আর এই ফটো গ্যালারিটা ভীষণ ভীষণ রেয়ার পিকচার্স কিউরেট করে রেখেছে। ছবিগুলো দেখে খুব ভালো লাগছে, বিটলসের সেই পরিচিত মুখগুলো এখানে ছবির মধ্যে, বিশেষ করে এই জায়গার সাথে জড়িত সেই হিসাবে যে ছবিগুলো, সেই ছবিগুলো এখানে দেখে সত্যিই খুব ভালো লাগছে। এটাও 1976 সালে তৈরি। এইখানে দেশ বিদেশ থেকে যারা আসতেন, যারা সঙ্গীত শিক্ষা করাতেন, যারা বিভিন্ন ধরনের মেডিটেশনের কোর্স করাতেন, তাদের আবাসস্থল হিসেবে, তাদের বাসস্থান হিসেবে এই বিল্ডিংটি ব্যবহৃত হতো। সঙ্গীতের কোনো দেশ হয় না, সঙ্গীতের কোনো ধর্ম হয় না, সঙ্গীত আসে অন্তরের উপলব্ধি থেকে। সত্যিই এখানে এসে আমার সেই উপলব্ধি হচ্ছে, একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে ভেতরে। সবার আগে লক্ষ্মণ ঝুলা, তারপরে রাম ঝুলা, আর তারপরে এখানে হচ্ছে জানকী ঝুলা। আর সেই জানকী ঝুলায় এখানে ঋষিকেশের গঙ্গায় সূর্যাস্ত হচ্ছে, অপূর্ব সুন্দর দৃশ্য, দেখে মোহিত হয়ে যাওয়ার মতো। এই গঙ্গার ধার দিয়ে হেঁটে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা দুর্দান্ত। এই গঙ্গার ধারে আমরা এখন দাঁড়িয়েছি আলু টিক্কি খেতে। খুব ভালো খেতে। এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম পরমার্থ নিকেতনের সামনে। এর ঠিক সামনে গঙ্গা আরতি হয়। ঋষিকেশের অসামান্য প্রাকৃতিক পরিবেশে, হিমালয়ের পাদদেশে, গঙ্গার তীরে 1942 সালে পূজ্য স্বামী সুখবেদান্তজি মহারাজ এই পরমার্থ নিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। একাগ্র যোগ সাধনা এবং অন্তরাত্মাকে উপলব্ধির গভীর অনুশীলনের মধ্য দিয়ে এই আশ্রমে জীবনের পরম সত্যকে অনুধাবনের চর্চা করা হয়। আশ্রমের পরিবেশ অতি মনোরম। বর্তমানে চিদানন্দ সরস্বতীজি মহারাজ এই আশ্রমের কর্ণধার। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলে আসুন পরমার্থ নিকেতনের ঠিক বিপরীতে ঋষিকেশের গঙ্গায় সন্ধ্যা আরতি দর্শনের জন্য। এছাড়াও ঋষিকেশে এসে দেখে নেওয়া যায় ভূতনাথ মন্দির এবং ঋষিকেশ থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত নীলকণ্ঠ মহাদেব মন্দির। এরপর ঋষিকেশ ভ্রমণ শেষ করে আমরা ফিরে এলাম হরিদ্বারে। সন্ধ্যাবেলার দিকে হরিদ্বারে ফিরে এসে হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারের পথে ঘাটে সেখানকার দারুণ সব খাবারের খোঁজে। এবারে চা কিনে খাচ্ছি, সন্ধ্যাবেলায় চাটা অসম্ভব ভালো করেছে, বেশ মশলা দিয়ে, আদা দিয়ে, দুর্দান্ত একটা চা। হরিদ্বারে এসে যদি এখানকার ফালুদা বা কুলফি না খান তাহলে কিন্তু ভীষণ পস্তাবেন। এখানে
আমরা এখানে একটা পাঞ্জাব দুধ ভান্ডার বলে একটা দোকান, সেখানে দেখলাম অসম্ভব সুন্দর ফালুদা বানাচ্ছে। এই যে 1 প্লেট ফালুদা নিয়েছি, এটা হচ্ছে 60 টাকা করে। মানে অমৃত অমৃত বললেও কম বলা হয়, অসাধারণ খেতে। হরিদ্বারে এসে আর কিছু খান না খান, এই কুলপি ফালুদা কিন্তু অবশ্যই খাবেন। এর সাথে একটু রাবড়িও দেওয়া আছে, মানে তার জন্য এত ভালো টেস্টটা হয়েছে না, একটা সম্পূর্ণ অন্যরকম টেস্ট। আমরা আজকে ডিনার করতে এসেছি হরিদ্বারের এই হরকিপৌড়ি ঘাটের ঠিক সামনে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কারি লিফ। হরিদ্বারের বেশিরভাগ হোটেলই হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, আমি এর আগেও বললাম। তবে তার মধ্যে এই রেস্টুরেন্টটা, মানে অন্যান্য যে রেস্টুরেন্টগুলো দেখলাম তার তুলনায় এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খুব সুন্দর জায়গাটা, মানে এক দেখায় পছন্দ হয়ে গেছে। আর আজকে রাতের মেনুতে ওই একই ধোসা, ধোসা নিয়েছি একটু ডিফারেন্ট, মানে পেপার মশলা ধোসা একটা নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে চিজ মশলা ধোসা, আর একটা আলু পরোটা, আর সঙ্গে নিয়েছি ফ্রেশ লাইম সোডা। আমার চিজ মশলা ধোসার সাথে একটা খুব স্পেশাল মেমোরি আছে। আমরা যখন কলেজে পড়তাম, প্রতিদিন আমরা কলেজ থেকে বেরিয়ে এরকম হাঁটতাম একটু, আর একটা স্টল বসতো, মেড ওয়ান্ডারফুল চিজ শেজওয়ান মশলা ধোসা। তো আমি অনেক দিন পর ট্রাই করছি, আর অসাধারণ লাগছে, একদম পারফেক্ট কম্বিনেশন, কোনো ওভারপাওয়ারিং টেস্ট নেই। যেমন মশলা, মানে যে আলুটা ভীষণ ভালো বানিয়েছে, তেমনই নট অ্যান ওভারপাওয়ারিং অ্যামাউন্ট অফ চিজ। ইটস প্রিটি গুড, আমি রেকমেন্ড করব। আলু পরোটা খেলাম। আসলে কি হয়েছে যেটা দেখলাম, আমরা একটু বাঙালি না, রান্নায় অল্প একটু মিষ্টি দিই, তাতে করে কি হয় রান্নার ব্যালেন্সটা হয়। আর এখানে এসে দেখছি কোনো রান্নায় ওরা মিষ্টি দেয় না, মানে নুন ছাড়া আর কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না। তার জন্য কী হচ্ছে, যে মানে বলে না 100-এ 100, সেটা কখনোই হচ্ছে না। কোনো রান্না খেয়েই আমার মনে হচ্ছে না ওটা 100-এ 100 দেওয়া যায়। সবকিছু খাওয়ার শেষে আমরা গরম গরম গোলাপ জামুন নিয়েছি, অসম্ভব সুন্দর স্বাদ, দারুণ লাগছে গোলাপ জামুনটা খেতে। আমাদের এই হরিদ্বার সিরিজের ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর খুব শিগগিরই নিয়ে আসছি আরেকটি নতুন সিরিজ, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।